আপনাদের সাথে আজকে লাইভে আসলাম, একটু লেট হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব যে বার কাউন্সিল পরীক্ষা নিয়ে। দ্রুত বার কাউন্সিলের পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, হয়তো জুলাই বা আগস্টের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা। তাহলে এটি আমরা অনেকে বলে যেটা সেখান থেকে আমরা বলতে পারি, স্পেসিফিক কোনো ডেট এখনো ফিক্সড হয় নাই, তবে আশা করি অগাস্ট বা জুলাইয়ের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যারা এমসিকিউর জন্য প্রস্তুতি নেবেন, এই এমসিকিউতে কিভাবে প্রস্তুতি নেবেন? এমসিকিউ অনেকে বারবার পরীক্ষা দিয়ে ফেল করে। ফেল করার অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত হচ্ছে সে সঠিক গাইড পায় না, অর্থাৎ নিয়মিত তাকে পরীক্ষা দেওয়া এবং তার যে সেকশনগুলো রয়েছে, যে সে পিনাল কোড কিভাবে পড়বে, সিআরপিসির কোন কোন সেকশনগুলো এবং সেগুলো কিভাবে ভেঙে ভেঙে পড়বে, এবং অনেকগুলো সেকশন রয়েছে যেগুলোর গুরুত্বপূর্ণ সেকশন, এবং এই সেকশনগুলোর যে উদাহরণগুলো রয়েছে, ব্যাখ্যাগুলো রয়েছে, সেগুলো পড়তে হবে। কিন্তু অনেকে আমরা করি না, আমরা অ্যাজ ইউজুয়াল এটা মুখস্থ করে ফেলি এবং আমরা ঠিকমতো পরীক্ষা দিই না। পরীক্ষার হলে গিয়ে আমরা কনফিউশনের মধ্যে পড়ে যাই। অনেক সময় দেখা যাবে যে একটি ধারার একটি সেকশনের সাজা রয়েছে 10 বছর, জরিমানা, উভয়দণ্ড। এখন কোথাও লেখা আছে এবং 10 বছর এবং জরিমানা, আবার কোথাও লেখা আছে 10 বছর অথবা জরিমানা। তাহলে কোনটা হবে? এই যে শাস্তিগুলো আমরা পড়ব পিনাল কোডের, এগুলোতে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে যে সেকশনে যে ধরনের শাস্তিটার কথা বলা আছে সেটি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেখানে কি শাস্তির সাথে 5 বছর বা 10 বছর শাস্তির সাথে সেখানে অথবা আছে জরিমানা নাকি এবং আছে বা ও আছে, এটা মনে রাখতে হবে। অনেক সময় এভাবে কনফিউশন করার জন্য আমাদেরকে আবার এই পরীক্ষার্থীদেরকে আবার এইভাবে কনফিউশনে ফেলার জন্য কোশ্চেনগুলো করা হয়। তার মানে এখানে বোঝাচ্ছে যে এই যে শিক্ষার্থী বা ক্যান্ডিডেট রয়েছে সে ঠিক মতো পড়েছে কিনা। বার কাউন্সিলে এমসিকিউর ক্ষেত্রে এমসিকিউতে যারা ভালো করতে চায় বা নিশ্চিতভাবে পাশ করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই তাকে কিছু কিছু দিক মনে রাখা দরকার। প্রথমত, যদি সে কোনো কোচিংয়ে যেতে পারে সেটা তার জন্য ভালো। যদি না যেতে পারে তাহলে তাকে একটা গ্রুপ স্টাডি করতে হবে, এবং সে কি পড়েছে এবং সে কিভাবে পড়ছে এবং সে কিভাবে এই মডেল টেস্টগুলো যে দেওয়া হয় এই এমসিকিউর ক্ষেত্রে, এটা সে সময়টা মেনটেন করতে পারছে কিনা, এই বিষয়গুলো কিন্তু তাকে খেয়াল রাখতে হবে। সব থেকে ভালো হয় যদি সে কোনো একটা একাডেমিতে আসে, তাহলে সেক্ষেত্রে তাকে পর্যাপ্ত সময় দেয় একটা একাডেমি। আর গ্রুপ স্টাডিতে অনেক সময় গ্রুপ স্টাডিটা কন্টিনিউ করা যায় না, অনেকে কিছুদিন করার পরে এই গ্রুপ স্টাডিটা আবার নষ্ট হয়ে যায়। তো কোনো একাডেমি ছাড়া যদি কেউ প্রথমবারে এমসিকিউ পাস করতে চায়, তাহলে তার যে বিশ্বস্ত বন্ধু রয়েছে যারা তার সাথে পড়াশোনা করে এবং কি যারা ভালো পড়াশোনা করে, তাদের সাথে একটা গ্রুপ করতে পারে, এটাও একটা উপকারে আসবে। এবং নিয়মিত যদি পরীক্ষা তারা দেয় গ্রুপ স্টাডি করে, সেক্ষেত্রেও কিন্তু তার যে কাউন্টিং নাম্বার, অর্থাৎ সে কত সময়ের মধ্যে কতগুলো ভরাট করতে পারলো এবং ভরাট করার পরে সেগুলো কতগুলো সে পাস নাম্বার আসতেছে কিনা, এই বিষয়গুলো। এবং তার সাথে আরেকটি বিষয় করা উচিত যে যে মডেল টেস্টটি দিল, এই মডেল টেস্টটি দেওয়ার পরে সে কত নাম্বার পেল। আর দ্বিতীয়ত হচ্ছে যে যেগুলো সে খারাপ করেছে, মানে সেগুলো ভুল করেছে, সেগুলো নিয়ে অ্যানালাইসিস করতে হবে যে এটা কেন ভুল হলো এবং এখানে কি ধরনের সমস্যার জন্য আমি কনফিউশনে পড়ে গেলাম। আমাদের সাথে অনেকে অ্যাড হওয়ার কথা ছিল আজকে, কিন্তু আজকে একটু লেটে আসার কারণে তারা হয়তো অ্যাড হতে পারে নাই। তো লাইভে আজকে বলতে চাই যে পিনাল কোডের যে ধারাগুলো রয়েছে, প্রথমত এটি কত নাম্বার আইন? এটি হচ্ছে 1 নাম্বার 45। এটি কি ধরনের? সাবস্টেন্টিভ তথ্যগত আইন,
সাবস্টেন্টিভ ল এবং এই সাবস্টেন্টিভ ল এবং প্রসিডিউরাল ল এর মধ্যে পার্থক্য কি, আমরা আজকে একটু এটি ব্যাখ্যা করি যে প্রসিডিউরাল ল এবং সাবস্টেন্টিভ ল এর মধ্যে পার্থক্য কি। সাবস্টেন্টিভ লটা হচ্ছে যেখানে কোনো বিচার সম্পর্কে বা প্রসিডিউর সম্পর্কে কোনো কিছু থাকবে না। সাথে আছে কাজল কুমার, কাজল, সে খুব ভালো একটা ছেলে, এবার অ্যাডভোকেট হয়েছে, তার জন্য শুভকামনা। আরো অনেকে অ্যাড হচ্ছে, ধন্যবাদ যারা আমাকে শুনছেন এবং কি দেখছেন এত রাতেও, তাদের প্রতি অবশ্যই ভালোবাসা এবং আপনাদের এই ভালোবাসার সহায়তা নিয়ে সামনের দিকে পথ চলা। আমি আরেকটা বিষয় বলে দিই যে দ্রুত আমার এই সরল ল একাডেমি, যেটি ঢাকা বারে আমরা পরিচালনা করি, অর্থাৎ ঢাকা বাড়ির 5 তলা হলরুমে যেটা পরিচালনা করা হয়, এখানে হয়তো দ্রুত আমরা চেষ্টা করব কয়েক মাসের মধ্যেই আমরা এটাকে সেগুনবাগিচা বা পল্টন এলাকায় নিয়ে যাওয়া যায় কিনা। অনেকেই আছে, অনেক ক্যান্ডিডেট আছেন, তারা ঢাকা বারে আসাটা কঠিন হয়ে যায়, অনেকে বিভিন্ন জায়গায় কর্মসংস্থানে আছেন, তো তাদের পল্টন বা সেগুনবাগিচা এই এলাকাটা তাদের জন্য ভালো হয়, কারণ এটা একটা সেন্টার পয়েন্ট। তো সেই ক্ষেত্রে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই সরল ল একাডেমি এটিকে সেগুনবাগিচায় বা পল্টন এলাকায় নিয়ে আসা যায় কিনা। সাথে কাজল, আরো অনেকে দেখতেছি। আমরা দ্রুত চেষ্টা করব যে এই আমাদের রিটেনের স্পেশাল ব্যাচের ভর্তি চলতেছে, আমরা কোর্স ফি করেছি 10,000 টাকা, এবং এটি যদি আমরা সেগুনবাগিচা নিয়ে যাই সেক্ষেত্রে এটির কোর্স ফি হবে 15,000 টাকা। তো আপনারা যারা এই রিটেনের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন এবং এই একাডেমিতে ভর্তি হতে চান, সেক্ষেত্রে যে নিম্নে যে নাম্বারটি দেওয়া হয়েছে সেখানে আপনি সেই নাম্বারে কল করে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। সাথে আরেকজন যুক্ত হয়েছে, শফিউল বিন আবু মুসা ভাই, খুব কাছের ভাই আমার, আমাকে অনেক অ্যাসিস্ট করে এবং এত রাতেও যে আমাকে সময় দেয়, এটা আসলে অনেক বড় পাওয়া আমার। আপনারা সবাই যেভাবে আমাকে সময় দিচ্ছেন, এই আপনাদের ভালোবাসা এবং কি সহায়তা, এটা আসলে আমার জন্য একটা প্রেরণা, এবং আপনাদের এই ভালোবাসা নিয়ে হয়তো আমার সামনের দিকে পথ চলা। এমসিকিউর ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের এই সরল একাডেমিতে আমরা স্টুডেন্টদেরকে যেভাবে পড়াই, এখানে প্রথম ব্যাচ আমাদের মোটামুটি এবার প্রায় 90% পাস করেছে, 95% বলা যেতে পারে। কিছু স্টুডেন্ট খারাপ করেছে, খারাপ যে করেনি তা না, খারাপ করেছে। খারাপ করার কারণ হচ্ছে তারা পরীক্ষার আগে প্রায় 20 দিন বা 20-25 দিন তারা আসে নাই। এই যে আসে নাই এবং যে তারা মডেল টেস্ট যে ঠিক মতো দিতে পারে নাই, যার জন্য তারা পরীক্ষা খারাপ করেছে। কিন্তু যারা খারাপ করেছে তাদের পাশ করার কথা ছিল, মানে নিশ্চয়তা ছিল বেশি, কারণ তারা কিন্তু মডেল টেস্টে, যতগুলো মডেল টেস্ট হয়েছে সবগুলোতে তারা কিন্তু অনেক ভালো করেছে, 98, 95 বা 100-তে 100 পায় অনেকে। তো তাদের প্রতি আশাটা ছিল বেশি, কিন্তু এই যে পরীক্ষার আগে 1 মাস তারা ভালো মতো পড়তে পারে নাই কোনো কারণবশত। অনেকে জুনিয়রশিপ করে, অনেকে আবার অসুস্থ হতে পারেন, অনেক বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে থাকে যারা শিক্ষানবিশ। তো এই ক্ষেত্রে আমি বলবো যে পরীক্ষা জন্য প্রস্তুতি নেন এবং পরীক্ষার আগে অন্তত একটা মাস জুনিয়রশিপ বাদ দেওয়া যায় যদি, তাহলে সব থেকে ভালো হয়। অন্তত 1 মাস বা 1.5 মাস বাসায় ভালো করে পড়া উচিত, কারণ এই সনদ পাওয়া দিন দিন অনেক কঠিন হয়ে যাচ্ছে, এবং এরপরেও যারা বের হয়ে আসছে তারা অনেক মেধাবী, এবং তাদের প্রতি শুভকামনা, তারা পরবর্তীতে অনেক ভালো করুক এবং এই নতুন প্রজন্ম যেন আইন পেশায় এসে ভালো করে এবং সমাজের জন্য যেন কিছু করতে পারে, দেশের জন্য কিছু করতে পারে, তার জন্য এই সরল জ্ঞানের পক্ষ থেকে তাদের সকলের প্রতি শুভকামনা। আরেকটি বিষয় বলতে চাই যে যারা এমসিকিউতে কয়েকবার ফেল করেছেন, এই কয়েকবার ফেল করার কারণগুলো আমি যখন জিজ্ঞাসা করি তাদেরকে, তারা বলে যে আমরা বিভিন্ন একাডেমিতে যাই,
একাডেমিতে যাওয়ার পরে সেখানে মনে হয় যে আমরা ভালো করব বা পাস করব, কিন্তু পরবর্তীতে পরীক্ষায় আমরা খারাপ করি। খারাপ করার কারণগুলো হচ্ছে নিয়মিত থাকা। কোনো একাডেমি খারাপ না, সব একাডেমি চায় তারা তাদের স্টুডেন্টরা বের হয়ে আসুক, এবং সব একাডেমি তাদের গুডউইল ধরে রাখার জন্য সাধ্যমতো চেষ্টা করে। এবং যেহেতু আমি একজন অ্যাডভোকেট এবং সাথে একটা প্রতিষ্ঠান আমি চালাই, এবং আমি ফাউন্ডার এবং ডিরেক্টর, সেক্ষেত্রে আমারও অনেক নৈতিক দায়িত্ব এবং দায়বদ্ধতা রয়েছে। যারা আমাকে বিশ্বাস করে বা এই প্রতিষ্ঠানকে বিশ্বাস করে আসে, তাদের প্রতি এ টু জেড, অর্থাৎ পরীক্ষার আগ পর্যন্ত তাদেরকে সঙ্গ দেওয়া। আজকে এক ভাই আমাকে কল করেছেন যে হাইকোর্ট ডিভিশনে পরীক্ষার জন্য, হাইকোর্ট পারমিশন এক্সামের জন্য প্রস্তুতি নিতে চাই। এক্ষেত্রে আজকে কথা হয়েছে, আমি বলেছি যে কালকে না, আগামী 7 তারিখে যেন ওনার সাথে আমার দেখা হয়। তো হাইকোর্ট ডিভিশনে যারা হাইকোর্ট পারমিশন পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আমাদের ব্যাচের ভর্তি চলছে। তারা ভর্তি হতে চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন আমার যে নাম্বারটি দেওয়া আছে সে নাম্বারে। এবং হাইকোর্ট পারমিশন পরীক্ষার ক্ষেত্রে আমার প্রথম ব্যাচ এবার পরীক্ষা দিয়েছে। আশা করি আমরা এখান থেকে ভালো ফল পাবো, আর বাকিটা আসুক, সময় আসুক, আশা করি সেটা ভালোই হওয়ার সম্ভাবনা রয়েছে। হাইকোর্ট ডিভিশনে আমি এই বিষয়গুলো বলতে চাই। তো আজকে হাইকোর্ট ডিভিশনের বিষয়গুলো আজকে না বলে আমরা আজকে বার কাউন্সিল এমসিকিউ নিয়ে আজকে আমরা বলবো যে বার কাউন্সিলে এমসিকিউ পাস করা হচ্ছে অনেক কঠিন। কঠিনটা কেন? কারণ এখানে সময়টা থাকে খুব কম, আবার পড়তে হয় প্রচুর। এবং এখানে যে পিনাল কোডের ক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে, যে সাজাগুলো বা শাস্তিগুলো, এগুলো খুব মনে রাখতে হয়। এবং তার সাথে যে এই যে একটি ধারার যে উদাহরণ এবং ব্যাখ্যাগুলো রয়েছে, এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। তা না হলে এই উদাহরণ থেকে যদি আপনাকে দিয়ে দেয়, তখন আপনি কিন্তু কনফিউশনে পড়ে যাবেন। অনেক সময় কোনো জায়গায় উদাহরণ আছে, ব্যতিক্রম আছে, ব্যাখ্যা আছে, এগুলো অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। যেমন কমন ইন্টেনশন কি, সেকশন 34। আবার কমন ইন্টেনশনের সাথে যদি পার্থক্য, যেমন 149 যেটা কমন অবজেক্ট, এই দুটির মধ্যে পার্থক্যটা কি। আবার বলতে পারে যে এই পুলিশ যখন সরকারি নির্দেশ অনুসারে কোনো কাজ করতে যাবে, সেই কাজ করতে যদি তাদের কোনো মিস্টেক হয়ে যায়, মিস্টেক অফ ফ্যাক্ট, সেক্ষেত্রে তাদের লায়াবিলিটি আসবে কিনা। যেমন ধরুন, একজন পুলিশ অফিসার থানা থেকে ওয়ারেন্টি ইস্যু হয়েছে এবং থানায় এসেছে, সেটিকে তামিল করার জন্য বা সেটিকে ধরার জন্য এই পুলিশ অফিসার সে আসামি বাড়িতে গেল। কিন্তু আসামিকে ধরার পর তাকে নিয়ে আসতে সেখানে তাদের যে এলাকার কয়েকজন মানুষ বা তার আত্মীয় স্বজনের সাথে একটা বিশাল বড় গ্যাঞ্জাম হয়ে যায়, এবং কি মারামারি। শেষ পর্যায়ে একজন ব্যক্তি যদি মারা যায়, সেক্ষেত্রে এই পুলিশের নিরাপত্তা বা প্রাইভেট সেলফ ডিফেন্স এটা নিতে পারবে কিনা। এখানে বলে দিয়েছে যে সেকশন 76-এ বলেছে, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, তাহলে এটি আদালত যে পুলিশ যে রয়েছে, ওনার যে দায়িত্বে ছিলেন, এটির উপর বেশি করে বিবেচনা করবেন। কারণ এই ধরনের যদি ব্যক্তিগত ইন্টেনশন থাকে, সেক্ষেত্রে যদি কোনো ভিকটিম মারা যায়, সেক্ষেত্রে কিন্তু পুলিশ এখানে প্রাইভেট ডিফেন্স হিসেবে নিতে পারবে না। কিন্তু সেকশন 76-এ যেটি বলেছে, এখানে বলে দিয়েছে যে আপনি আত্মরক্ষা দায়িত্ব পালন করার ক্ষেত্রে যদি এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যায়, সেক্ষেত্রে কিন্তু এটি আপনার উপর বর্তাবে না। তবে অবশ্যই এটার জন্য বাড়ানো প্রুফটি কিন্তু সে ব্যক্তিকে করতে হবে, যিনি সরকারি কর্মকর্তা বা কর্মচারী যে দায়িত্বে ছিলেন। সাধারণত গ্রামগঞ্জে আমরা দেখি যে পুলিশ যখন কোনো আসামিকে ধরতে আসে, সেক্ষেত্রে অনেক জায়গায় এই পুলিশকেই আবার আক্রমণ করে ফেলে। এটি আসলে আইনের পরিপন্থী একটি বিষয়। কারণ পুলিশ এখানে ব্যক্তিগত উদ্দেশ্যে আসে নাই। পুলিশ যেহেতু একটি রাষ্ট্রের, বলা যেতে পারে যে রাষ্ট্র তাকে নির্দেশ দিয়েছে বা প্রশাসনিক যে নির্দেশটা দিয়েছে, সেই নির্দেশ অনুসারে সে একটি দায়িত্ব পালন করে, সেক্ষেত্রে এটি তার দায়িত্বের মধ্যে পড়ে। তো এই দায়িত্ব পালন করাও তার এটা বাধ্যতামূলক। তো সেই ক্ষেত্রে তার উপর ব্যক্তিগত আক্রোশ না দেখিয়ে কেন তাকে ধরে নিয়ে গেল, তার বিরুদ্ধে কি মামলা হয়েছে, সেটি গ্রেপ্তার হয়ে যাওয়ার পর, যেহেতু আমরা জানি যে 24 ঘন্টার মধ্যে আবার তারা এই আসামিকে আদালতে উপস্থাপন করবে। এর মধ্যে আপনাকে গ্রেপ্তার হয়ে গেলে কেন গ্রেপ্তার হয়েছে, কি মামলা হয়েছে,
এবং এই মামলার কি কি ধারাগুলো তার বিরুদ্ধে লেখা হয়েছে বা আনা হয়েছে, এগুলো যদি আপনি একজন আইনজীবীর সাথে কথা বলেন বা পরামর্শ করেন, তাহলে সেখান থেকে উনি দ্রুত বিষয়টা বুঝে আপনাকে, এই আসামিকে দ্রুত বেইল করতে পারবেন। কিন্তু এই ধরনের ঘটনা ঘটলে আপনি সেখানে চুপ করে বসে থাকবেন না, অবশ্যই আপনাকে একজন আইনজীবীর সাথে কথা বলতে হবে এবং সঠিক পরামর্শের জন্য। বার কাউন্সিলে পরীক্ষায় এমসিকিউ খারাপ হওয়ার কিছু কারণ হচ্ছে, অনেকে বিভিন্ন একাডেমিতে যায়, বিভিন্ন একাডেমিতে যাওয়া ভালো, যাকে যেখানে ভালো লাগে, কিন্তু অনেকে 2-3টা একাডেমিতে চলে যায়। তার মানে সে মনে করে যে 2-3টা একাডেমিতে গেলে সে আরো ভালো করবে। কথাটা ঠিক আছে, কিন্তু তারপরেও অনেকে তারা খারাপ করার কারণ হচ্ছে যে আপনি যদি একটা একাডেমিতে যেভাবে সময় দিতে হয়, প্রতি সপ্তাহে 2 দিন বা 3 দিন ক্লাস হয়, মিনিমাম তো 2 দিন ক্লাস হয়। তো 2 দিনই যদি আপনি ক্লাস করেন, তাহলে আপনার 2 দিন চলে গেল, 12 ঘন্টা করে নাই আপনার যাওয়া আসা চলাফেরা, 3 ঘন্টা করে ক্লাস বা 2 ঘন্টা 4 ঘন্টা করে ক্লাস হয়, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নেয়। এটা কোর্সের কতটা কমপ্লিট করা লাগবে এটার উপর বেস করে। এরপরে যদি আপনি আরো 2টা একাডেমিতে যান, তার মানে আপনার সপ্তাহে 7 দিন, 2 দিন যদি আপনার শুক্রবার শনিবার ছুটি থাকে আপনার ব্যক্তিগত লাইফের জন্য, সেক্ষেত্রে আপনি 5 দিনই কিন্তু আপনি কোচিং এর উপর দৌড়াদৌড়ি করতেছেন এবং সকালে বেরোচ্ছেন, রাতে 8টা-9টার দিকে আসতেছেন। তো সারাদিন যদি আপনি দৌড়ের উপর থাকেন আর লেকচার শুনে শুনে বাসায় ঘুমান, তাহলে লেকচারগুলো আপনার উপর ইফেক্ট করতে পারে না। এটি যে লেকচারগুলি আমরা শুনি না কেন, যে একাডেমি বা যে একাডেমির টিচারের কাছ থেকে শুনি না কেন, যদি আপনি এটা অনুশীলন না করেন, কারণ একটি জিনিস আপনাকে অনুশীলন করতে হবে, যদি সঠিকভাবে এবং এটা সময় নিয়ে অনুশীলন না করা হয়, সেক্ষেত্রে এটাতে দক্ষতা আপনার বাড়বে না এবং আপনি এটি যদি প্র্যাকটিস না করেন, যেটাকে আমরা বলে থাকি, তাহলে সেক্ষেত্রে এটি আপনার দক্ষতা না বাড়লে, এক্সপার্ট না হলে, সেক্ষেত্রে আপনার খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তা আমি বলবো যে আপনারা 2-1টা একাডেমিতে যেতে পারেন, যেখানে ভালো লাগবে সেখানে আপনারা ক্লাস করেন। আর যদি আমার একাডেমির আমার লেকচারগুলো ভালো লাগে, সেক্ষেত্রে আমার একাডেমিতেও আপনারা আসতে পারেন। আমি কখনোই বলবো না যে আমার একাডেমি ভালো, আমি বলবো যে 10টা একাডেমি যদি ভালো হয়, সে ভালো মানটা রাখার জন্য আমার একাডেমি থেকে আমি অনেক চেষ্টা করব, যাতে প্রথমবারে যারা যারা আসছে বিশ্বাস নিয়ে তারা যেন বের হয়ে যেতে পারে। এবং এই প্রথম ব্যাচ যেহেতু আমার বের হয়ে গেছে প্রায় 90 বা 95%, আমি 92% হলাম পাশের হার, কয়েকজন বাদে বাকিরা পাশ করেছে। তো এই 90 বা 92% যারা পাশ করেছে, তারা কিন্তু এর আগে অনেকবার পরীক্ষা দিয়েছিল, কিন্তু হয়েছে তারা তাদের যে সঠিক যে গাইডলাইন বা তাদের যে ফরম্যাটটা বোঝানোর যে পড়ার যে, এটা হয়তো তাদের মনের মধ্যে বসে নাই বা সেটা নিতে পারে নাই, যার জন্য তাদের এটা খারাপ হয় এবং আমার একাডেমিতে এসে তারা প্রথমবারই পাশ হয়ে যায়। আজকে তারা অ্যাডভোকেট এবং প্র্যাকটিসও করছে। এবং নতুন ব্যাচে যারা ভর্তি হতে চান, আমি রিটেনের জন্য স্পেশাল ব্যাচটি করেছি এবং কি এখন ক্লাসগুলো ঢাকা বাড়ি হচ্ছে। যদি আপনি এখানে ভর্তি হতে চান, তাহলে ফি হচ্ছে 10,000 টাকা। আবার এটা আমরা যদি সেগুনবাগিচে নিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু ফি হচ্ছে 15,000 টাকা। এখন বিষয় হচ্ছে যে এমসিকিউ পাস করার ক্ষেত্রে কি কি বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। প্রথমত, এমসিকিউ পাস করার ক্ষেত্রে আপনি বেয়ার এক যেমন পড়বেন, তার সাথে যে কোনো একটি গাইড নিতে পারেন। গাইডটি আমি প্রিফার এই জন্যই করব, কারণ বেয়ার এক ধরে ধরে পড়ে কমপ্লিট করা এটি প্রায় অনেক স্টুডেন্টের জন্য কঠিন হয়ে যায়। তাহলে আপনার যেহেতু সময় খুব কম থাকে, যদি এপ্রিল মাস, এটা এপ্রিল মে জুন জুলাই 4 মাস বা 3 মাস যদি সময় পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি যে কোনো একটা গাইড নিতে পারেন। এই গাইডটিকে আপনি সুন্দর করে পড়ে গুছিয়ে আপনি ফরম্যাটটাকে আয়ত্ত করে ফেলেন। তখন আপনি এই গাইডটিকে যখন আয়ত্ত করে ফেলবেন, তখন আয়ত্ত করার পরে আপনি যে মডেলগুলো রয়েছে সেগুলো আপনি কমপ্লিট করেন। মোটামুটি 8 বছরের মডেল রয়েছে। এই 8 বছরের মডেল যদি কমপ্লিট করা হয়, তাহলে আপনার যে দক্ষতা এবং টাইম ম্যানেজমেন্ট, এটা কিন্তু অনেকটা চলে আসবে এবং যার কারণে যখন আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে, তখন আপনি বেয়ারেক করতে পারেন। সাথেও বা গাইডটি যখন পড়বেন, তখনও সাথে আপনি যদি মনে হয় যে এই গাইডে ভুল আছে, কারণ গাইড যেহেতু বেয়ারেক থেকে নেওয়া হয়, টুকে টুকে নেওয়া হয়, সেক্ষেত্রে গাইডে একটু একটু ভুল থাকতে পারে। তবে সেটা আপনাকে অবশ্যই বেয়ারেক দেখে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, যদি মনে হয় এখানে সন্দেহ যদি মনে হয়। আর গাইডটি পড়লে হয় কি, যে আপনার এখানে সুন্দর করে গোছানো থাকে, যেমন পিনাল কোডের নাম্বার হচ্ছে 45, এটি সাবস্টেন্টিভ বা
এটি তত্ত্বগত আইন, মোট ধারা হচ্ছে 511টি, যেটি বেয়ার একটি লেখা নাই। চ্যাপ্টার 23, তার মানে এটি হচ্ছে 6 অক্টোবর পাবলিশ হয়েছে 1860 এবং এটি কার্যকর হয়েছে 1 জানুয়ারি 1862। তার মানে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। সেকশন 1-এ বলা আছে যে টাইটেল এবং এক্সটেনশন, অর্থাৎ এই যে দ্বন্দ্ববিধিটি রয়েছে, এই দ্বন্দ্ববিধি সারা বাংলাদেশে দ্বন্দ্ববিধি নামে পরিচিত থাকবে এবং প্রযোজ্য হবে। তো এই বিষয়টা সেকশন 4ও পড়তে পারেন। সেকশন 4 খুব গুরুত্বপূর্ণ। সেকশন 1, 2 পড়তে পারেন, সেকশন 4 পড়তে পারেন এবং সেকশন আপনি পড়তে পারেন 22 পড়তে পারেন, তারপর 29 পড়তে পারেন, 31 পড়তে পারেন। এরপর আমরা চলে যাব যে 34, তার জয়েন্ট লাইব্রেরির ক্ষেত্রে 4টা সেকশন আমরা পড়ে থাকি, যে 34, 35, 37, 38। এরপরে আপনি চলে যেতে পারেন যে 50, যেখানে 5টি সাজা নিয়ে কথা বলা আছে: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত, অর্থদণ্ড। আবার 53A, যে যাবজ্জীবন দিবসকে যাবজ্জীবন কারাবাস বলা হয়। আবার বলা যেতে পারে 54, যেটা সরকার মৃত্যুদণ্ড হ্রাস করে। আবার 55-এ বলা আছে যেটি সরকার যাবজ্জীবন হ্রাস করে 20 বছর পর্যন্ত। আবার 55-এ যেটি রাষ্ট্রপতি সরকারের মতো মৃত্যু যাবজ্জীবন হ্রাস করতে পারে। 57, যাবজ্জীবন বলতে 30 বছর বোঝায়। এই বিষয়গুলো আপনাকে পড়তে হবে। এবার চলে যাবেন যে আপনি 63-তে বলা আছে কি, 63-তে জরিমানার পরিমাণটা বলা আছে। 2টা জিনিস বলা আছে, অত্যাধিক একটা হচ্ছে, আর একটা আছে অসীম। তাহলে অত্যাধিক আর অসীমের পার্থক্যটা কি? একটি হচ্ছে যেটা অসীম সেটা হচ্ছে ক্যাপাসিটির মধ্যে, আর যেটা অত্যাধিক সেটা হচ্ছে নো ক্যাপাসিটি। ক্যাপাসিটি এবং নো ক্যাপাসিটি কি আমরা একটু আলোচনা করে দেখতে পারি। আমরা 30 সেকেন্ড একটু ব্রেক নিই, একটু সাথে থাকবেন 30 সেকেন্ড।